আমাদের দেশের যে আইন কাঠামো, আমাদের দেশের ইসলামিক বিধিবিধান অনুযায়ী অনেক আইন রয়েছে। যেমন ধরেন, আমাদের যে উত্তরাধিকার আইন আছে, সম্পত্তির বন্টন, এটা ইসলামের আলোকেই চলে। পারিবারিক আইনগুলো আছে, মোটামুটি অনেক আইন ইসলামের আলোকেই চলে মুসলিম কান্ট্রি হিসেবে। কিন্তু যে আইনগুলো এরকম কঠোর আইন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বর্তমান বিশ্বে হাতে গোনা কয়েকটা রাষ্ট্রে আছে, সৌদি আরবের মতো কিছু রাষ্ট্র আছে, এর বাইরে কোথাও নাই। না থাকার কিছু কারণ আছে। ফার্স্ট কারণ হচ্ছে ওয়ার্ল্ড অর্ডার। এই ওয়ার্ল্ড অর্ডারে এগুলোকে মানবাধিকারের বাহিরে বলা হয়, এটা মানবাধিকার লঙ্ঘন হয়। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে বর্তমান বিশ্বটা পরিচালিত করে যে সভ্যতা, আমেরিকা, ইউরোপ, তারা যেহেতু ডোমিনেট করে, প্রথম বিশ্বযুদ্ধের পরেই ইসলামের যে ডোমিনেট পাওয়ার ছিল সেটা নাই হয়ে যায়। ফলে চাইলেও কোনো রাষ্ট্র এখন আর এভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। বাংলাদেশে যদি কেউ এরকম শাসন কায়েম করে, প্রতিষ্ঠা করে, তাহলে তাকে বিভিন্ন স্যাংশন দিয়ে আপনার অর্থনৈতিক অবস্থা ভেঙে ফেলা হবে, সামরিক বাদী দিয়ে দিলাম। ফলে আপনি রাষ্ট্র হিসেবে দাঁড়ানোর জন্য সরাসরি কঠোর এই আইনগুলো চালাতে পারবেন না। তৃতীয় বিষয় হচ্ছে, এই আইনগুলো নিয়ে ইসলামিক যারা স্কলার আছে তাদের মধ্যে অনেকগুলো মতানৈক্য আছে। যেমন ধরেন চুরি, আপনি কখন চুরি করলে হাত কাটবেন, কতটুকু চুরি করলে হাত কাটবেন, কোন কোন অবস্থায় চুরি করলেও আসলে শাস্তি দেওয়া যায় না। যেমন একটা ব্যক্তি, সে খাবার নাই, পেটে ক্ষুধার জ্বালায় যদি কেউ চুরি করে, তাহলে আপনি তাকে কি পানিশমেন্ট দিতে পারেন? তো একটা ব্যক্তি ক্ষুধার্ত আছে, এটা তো রাষ্ট্রের দায়িত্ব তার খাবারের একটা ব্যবস্থা করে দেওয়া। তো রাষ্ট্র এই মৌলিক অধিকারগুলো পূরণ না করে আসলে এই শাস্তিগুলো ইমপ্লিমেন্টেশন করতে পারে কিনা। তো এই বিষয়গুলো যখন জড়িত হয়, তখন বলা যায় যে ইসলামিক স্কলাররা এই বিষয়গুলোতে একমত। কোনো দেশের অবস্থা যদি এমন হয়, যেটুকু আইন বাস্তবায়ন করে সেই রাষ্ট্রটা সাস্টেইন করতে পারবে, তারা সেইটুকু আইন বাস্তবায়ন করবে। সেই পরিবেশ পরিস্থিতি, তাদের অবস্থান, শক্তিমত্তা, সে দেশের মানুষ কতটা চায়, তার অনুযায়ী সেই রকম একটা আইন কাঠামো হবে।